বাংলা, বিহার, উড়িষ্যার নবাব তুমি সিরাজউদ্দৌলা। বলো কেন তোমার ভুলের জাতাকলে এখনো এখনো খেসারত দিতে হচ্ছে বাংলার? বুঝিও বুঝলে না প্রাসাদের খেলা, ঘসেটির ষড়যন্ত্র, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভের জঘন্য কূটতন্ত্র। তোমার শাসনের সুনাম জয়কার ছিল রাজ্য ভরিয়া, কেন মির্জাফরকে করিলে ক্ষমা সকল কিছু জানিয়া? আমার সুপ্রিয় লাভলি স্টুডেন্টস, সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, আসসালামু আলাইকুম। জনপ্রিয় ওয়েব পেজ ঘরে বসে শিখির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আজকের এই ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আপনাদের সাথে আমি আছি ঝালকাঠি থেকে নাসরিন আক্তার বিনা, প্রধান শিক্ষক, বেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর। সকলকে লাল গোলাপের শুভেচ্ছা। আমার প্রিয় শিক্ষার্থীরা, মুন ইসলাম, ইয়াজিদ, তোমরা সবাই অলরেডি তৈরি হয়ে আছো? হ্যাঁ আমার শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আমি আজকেও এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় পাঠ নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমি আশা করছি তোমরা খুব ভালো আছো সৃষ্টিকর্তার অশেষ রহমতে। আমিও ভালো আছি, তবে একটু সমস্যা। আমি আগেই তোমাদের কাছে বলে নেই যে আমার একটু মুভ করতে অর্থাৎ নড়াচড়া করতে সমস্যা, কারণ আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাম পায়ে ব্যান্ডেজ করা আছে, যে কারণে আমার একটু আমি বসে আজকে ক্লাসটা নিচ্ছি তোমাদের, এজন্য একটু মুভ করতে সমস্যা হচ্ছে। তারপর আমি আশা করছি তোমাদের সাথে আজকের গল্পটা আমার ভালোই জমবে। না বেশি লেখাপড়া করব না, আজকে আমি তোমাদের সাথে গল্প করব, কেমন? সব সব ক্লাসেই তো শুধু পড়া হয়, লেখা হয়, থাক না, আজকে আমরা একটু গল্প করে কাটাই। তোমরা রাজি আছো নিশ্চয়ই গল্প করতে? ওকে মাই ডিয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, যেটা বলতেছিলাম, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে আমরা জেনেছিলাম গত 2 পাঠে এক বিশ্বাসঘাতকতার কাহিনী। এই যে এখন চলছে আগস্ট মাস, 1975 সালের এই মাসেও কিন্তু এরকমই এক বিশ্বাসঘাতকতার কাহিনী ঘটেছিল। যে কাহিনী ঘটেছিল সেই 200 বছরেরও বেশি আগে। হ্যাঁ ঠিক বলেছ, সিরাজউদ্দৌলার সাথে তার আপনজনদের এবং দেশীয় দের এক বিশাল ষড়যন্ত্র, লোভের জন্য যে কিভাবে দেশকে বলি দেওয়া যায়, দেশের স্বার্থকে কিভাবে বিলীন করা যায় শুধু নিজের স্বার্থের জন্য, সেই কাহিনী আমরা জানতেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছিলাম 1957 সালে সেই 23শে জুনের ঘটনা, অর্থাৎ আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফরের সেই বিশ্বাসঘাতকতার কাহিনী, যে বিশ্বাসঘাতকতার ফলে সেদিন অস্তমিত হয়ে গিয়েছিল স্বাধীন বাংলার সূর্য। তো বন্ধুরা, সেই যে 23শে জুন স্বাধীন বাংলার সূর্য অস্তমিত হয়ে গেল, আমরা চলে গেলে ভারত উপমহাদেশ চলে গেল, মোগল সাম্রাজ্য চলে গেল ইংরেজদের হাতে। তারপর 200 বছরেরও বেশি সময় আমরা ছিলাম সেই ইংরেজদের শাসন শোষণের জাতাকলে পিষ্ট। আজ আমরা জানব সেই ইংরেজদের শাসন শোষণের মুহূর্তে আমাদের অবস্থা কেমন ছিল। বাংলার নবাবের 1757 সালের 23শে জুনের পর যখন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু হয়, অর্থাৎ তাকে যখন মেরে ফেলা হয়, তারপর এই মুঘল সাম্রাজ্যের শাসনভার চলে যায় কাদের হাতে বন্ধুরা? এক্স্যাক্টলি, তখন এই যে মির্জাফরকে পুতুলের মতো ডামি সাজিয়ে
রবার্ট ক্লাইভ, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রধান সেনাপতি। আসলে এই ঘটনার সূত্রপাত তো আর সেদিন ছিল না, ঘটনার সূত্রপাত ছিল, আমি বলেছিলাম প্রথম দিনের পাঠে, যে 1600 সালে। কারণ এই উপমহাদেশ সবসময় ছিল অর্থ সম্পদে সমৃদ্ধ, এবং কি কি অর্থ সম্পদে সমৃদ্ধ ছিল আমরা গত পাঠে আলোচনা করেছি। তো সেই অর্থের লোভ ছিল সবসময়ের জন্য, আর সেই অর্থের লোভেই বাণিজ্যের নাম করে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, নবাব আলীবর্দী খান তাদেরকে স্থায়ীভাবে থাকার সুযোগ দিলেন না, নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে স্থায়ীভাবে থাকার অনুমতি দেননি। আর এজন্য তারা যখন দেখলো যে এই সম্পদ হস্তগত করা এত সহজে সম্ভব নয়, তাই তারা ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং কিছু টোপ, উপঢৌকনের টোপ দিল, আর সেই টোপ গিলে নিল কিছু আমাদের দেশীয় বেঈমানরা, বিশ্বাসঘাতকরা। তো আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা একটু দেখি যে সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর কি ঘটেছিল। শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো তো আজকে আমাদের পাঠ কোনটি? ঠিক বলেছো, আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে বাংলায় ব্রিটিশ শাসন। একটু পাঠের শিরোনামটি খাতায় তুলে নাও। বাংলায় ব্রিটিশ শাসন। হ্যাঁ, তারা ব্রিটিশরা কিভাবে স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর আমরা যখন পরাধীন হয়ে গেলাম, তখন এদেশের অবস্থা কি ছিল, কি হয়েছিল আমাদের এই উপমহাদেশের অবস্থা, সে সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে গল্প করব। তো আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল 1757 সালের 23শে জুন, পলাশীর প্রান্তরে, মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সেই দিন। তো তারপর কি হলো? তারপর এই দেশে চলে গেল ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, অর্থাৎ ইংরেজদের হাতে। সালটা ছিল 1757 থেকে 1857। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল এই উপমহাদেশ, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা। বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 1757 থেকে 1857 সাল, অর্থাৎ এই 100 বছর, এই 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে আমাদের এই ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ মোগল সাম্রাজ্য। এই 100 বছরে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে, মানে তারা তো এসেছিল অর্থের লোভে, তাই নাকি? এদেশের অর্থ সম্পদ তাদের নিয়ে যাওয়ার জন্য। তো আর এই যে শাসন কাজে নিয়োজিত যে প্রধান শাসক ছিল মির্জাফরকে নবাবের আসনে বসানো হয়েছিল ঠিকই, কিন্তু সেটা ছিল একটা ডামি, আমরা যেটা বলি পুতুলের মতো করে, কিন্তু মূল শাসন কার্যটা পরিচালনা করত ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার প্রধান সেনাপতি রবার্ট ক্লাইভ। তো এই 100 বছরে যে কোম্পানির নীতি শোষণের বিরুদ্ধে তাদের সাথে সিপাহীদের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহ দেখা যায়, অর্থাৎ তারা এত বেশি এই দেশীয়দের উপর অত্যাচার নিপীড়ন করত, এদেশের অর্থ সম্পদ এত বেশি তাদের পাচার করে নিয়ে যেত, এবং সাধারণ জনগণের উপর তারা এমন সব কিছু নীতি বা আইন চালু করে দিল। আর তাতে সিপাহীদের মধ্যে, সিপাহীরা তো এদেশীয় ছিল, তারা তো ক্ষমতার লোভে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির টোপে পড়ে তাদের সাথে তখন যোগ দিয়েছিল নবাবের বিরুদ্ধে। তো তারা দেখলো যে স্বার্থের জন্য তারা নবাবের বিরুদ্ধে গেল, সে স্বার্থ হাসিল হচ্ছে না, বরঞ্চ তারাই এখন শোষণের শিকার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ব্রিটিশদের। তো এই জন্য তাদের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহ দেখা দিল। আর তাদের মধ্যে এই বিদ্রোহ দেখা দেওয়ায়, এই বিদ্রোহ কঠিন হাতে দমন যদিও করেছিল ইংরেজরা, কিন্তু সেই যে শাসন ব্যবস্থার যে একটা গতানুগতিক ধারা, সেটা ভেঙে গেল। কারণ যখন একটা আন্দোলন হয়, একটা বিদ্রোহ হয়, তারপরে কিন্তু সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে একটু সময় লাগে, আর কখনো কখনো আসাও যায় না। ঠিক ইংরেজদের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছিল। যে দুঃখিত বন্ধুরা, আসলে আমার পায়ের কারণে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো সেই যে সিপাহীদের মধ্যে অসন্তোষ শুরু হলো,
বিদ্রোহ শুরু হলো, বিদ্রোহ হলো। ইংরেজরা খুব কঠোর কঠোর হাতে সেই বিদ্রোহ দমন করলো, কিন্তু তারা আর সেই পূর্বের অবস্থায়, সেই রবার্ট ক্লাইভ তার সেই মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রবার্ট ক্লাইভ নয় তখন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সে আগের মতো সেই তাদের কার্যক্রম চালাতে পারছিল না, তাদের শাসন কার্যক্রম চালাতে পারছিল না। আর এজন্য কি হলো, 1858 সালে এই সমগ্র ভারতবর্ষের শাসনভার নিজ হাতে তুলে নিয়ে নিলেন ব্রিটিশ রানী। তিনি কি করলেন, আর ওই কোম্পানির উপর নির্ভর করলেন না। যখন দেখলেন যে কোম্পানি আর আগের মতো শাসন কার্য চালাতে পারছে না, কোম্পানি আর এদেশ থেকে তাকে সেভাবে অর্থ সম্পদ দিতে পারছে না, নিতে পারছে না, আর এদেশের মানুষ, এদের সিপাহীদের মধ্যে অলরেডি বিদ্রোহ শুরু হয়ে গেছে, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, তো তখন তিনি কি করলেন, কোম্পানির উপর, কোম্পানির হাত থেকে শাসনভার তিনি ব্রিটিশ রানী নিজ হাতে নিয়ে নিলেন। আর তিনি এই ব্রিটিশ রানী এই শাসনভার চালালেন 1947 সাল পর্যন্ত। আচ্ছা বন্ধুরা, আমরা জানি যে প্রত্যেকটা কাজেরই কিন্তু ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, তাই না? তোমরা কি আমার সাথে এ বিষয়ে একমত? এক্স্যাক্টলি, সব কিছুরই ভালোও থাকে, খারাপও থাকে। তো এই যে ব্রিটিশ শাসন, আমরা বলছি পরাধীনতা, তো সে অবশ্যই আমাদের এটা পরাধীনতা, তো এর কি কোনো ভালো দিক বা এর কি কোনো খারাপ দিক থাকতে শুধু কি খারাপ দিকই ছিল? এর কি কোনো ভালো দিক ছিল না? এটাকে নিয়ে কি তোমরা কখনো ভেবেছো? বন্ধুরা একটু ভেবে দেখো তো, যে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমাদের শাসন করেছে, অর্থাৎ আমরা যে 200 বছর ব্রিটিশদের শাসনে ছিলাম, তো তাতে কি শুধু আমাদের খারাপই হয়েছে? আমাদের জন্য কি ভালো কোনো কিছুই আমরা এখান থেকে অর্জন করতে পারিনি, বা আমাদের দেশ কি ভালো কিছুই পায়নি? একটু ভাবো, এই ভাবনাটা তো অবশ্যই আমাদের সকলের মাথায় আসে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা কিছুরই যেমন ভালো দিক থাকে, তেমনি কিছু খারাপ দিকও থাকে। হ্যাঁ, খারাপ দিক বেশি ছিল, সেটা তো অনস্বীকার্য, কারণ যেহেতু আমরা পরাধীন ছিলাম, সেহেতু খারাপ দিকটা আমাদের বেশি ছিল, এটাই ধরে নিতে হবে, বা এটাই সত্য। কিন্তু ভালো দিকও তো অবশ্যই কিছু না কিছু ছিল বন্ধুরা, একটু ভেবে দেখো তো, যে কি কি ভালো দিক থাকতে পারে। হ্যাঁ, আমি মিলিয়ে নেব তোমাদের সাথে, আমাদের যে তোমাদের ভাবনাগুলোর সাথে এরকম একটু ছক তৈরি করো খাতায়। না, বেশি লেখার দরকার নেই। কি মনে হচ্ছে যে ম্যাম বললেন তো গল্প করবেন, এখন আবার লিখতে বলছেন? না না, বেশি কিছু লেখাবো না, এই একটু ছক তৈরি করবে শুধু। তাও তুমি তোমার নিজের মতো করে লেখো, ছক তৈরি করে যে লিখতে হবে তা নয়। শুধু একটু নোট করো যে আসলে ব্রিটিশ শাসনের ভালো দিকগুলো কি কি ছিল আর খারাপ দিকগুলো কি কি ছিল। আর সেই ফাঁকে সেই তোমরা ওটা নোট করো, সেই সাথে আমি তোমাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করি। আসলে এই যে ব্রিটিশ শাসনের অধীনে আমরা ছিলাম, যে 100 বছর শাসন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরবর্তী 100 বছর শাসন করেছে রানী, ব্রিটিশ রানী নিজ হাতে। তো এই যে ব্রিটিশ শাসনের অধীনে আমরা চলে গেলাম, কেন চলে গেলাম, কাদের কারণে চলে গিয়েছিলাম, আর সেই সময়টা আসলে কি ঘটেছিল? হ্যাঁ, এই যে আমরা ব্রিটিশ শাসনের অধীনে চলে গিয়েছিলাম, এর জন্য প্রধান যে নায়ক, নায়ক বলবো না, অবশ্যই না, খলনায়ক। আমরা সিনেমায় খলনায়ক দেখি, ঠিক বলেছ, সেই যে খলনায়ক মীর জাফর। হ্যাঁ, এখন আমরা প্রতিটা পাঠেই কিন্তু মীর জাফর সম্পর্কে শুনেছি। আচ্ছা, আমি তোমাদেরকে মীর জাফর সম্পর্কে আর একটু ধারণা দেই বন্ধুরা, একটু খেয়াল করো। মীর জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার অধীনস্থ প্রধান সেনাপতি। মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার অধীনস্থ প্রধান সেনাপতি। উপঢৌকনের লোভে সে কিসের, একটু খেয়াল করো বন্ধুরা, উপঢৌকনের লোভে নবাবের বিরুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীতে সে যোগ দেয় গোপনে গোপনে। কিসের, শুধুমাত্র ক্ষমতার লোভে সে ব্রিটিশ সেনাবাহিনীদের সাথে যোগ দেয়। 23 জুন 1757 সাল, যেদিন পলাশীর প্রান্তরে অস্তমিত হয়েছিল স্বাধীনতার সূর্য, সে কি করলো? যেখানে নবাব পুরোপুরি নির্ভর করবেন কার উপর? অবশ্যই প্রধান সেনাপতির উপর। সেখানে সে প্রধান সেনাপতি সে যুদ্ধ না করে সে ব্রিটিশদের সহায়তা করলো। যখন যুদ্ধ চলতেছিল, যুদ্ধে যখন তারা ইংরেজরা যখন বেশ পরাজয় তাদের নিশ্চিত প্রায়, ঠিক সেই সময় দুপুরবেলা নামে বৃষ্টি।
প্রকৃতির এক বিপর্যয় ঘটায় তখন। আর এতে নবাবের সকল গোলা বারুদ ভিজে যায়। নবাবের গোলা বারুদ ভিজে গেলে নবাব খুব অসহায় হয়ে পড়েন। তখন রাজধানী ছিল মুর্শিদাবাদে। নবাব কি করলেন? তিনি চাইলেন যে আমার রাজধানী রক্ষা পাক। তিনি রাজধানী রক্ষা করার জন্য তিনি তার কিছু লোকজন নিয়ে মুর্শিদাবাদের পথে রওনা দিলেন। আর এই মির্জাফর কি করলো? মির্জাফর তাকে বলল যে আপনি যুদ্ধ না করে আপনি পশ্চাৎপদ করেন, অর্থাৎ যুদ্ধ থেকে পিছিয়ে সরে আসেন। কিন্তু নবাব তিনি চিন্তা করলেন আমাকে আমার রাজধানী বাঁচাতে হবে। তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা করলেন। কিন্তু যাত্রাপথে তিনি ধরা পড়ে যান এই মির্জাফরের বাহিনীর হাতে, অর্থাৎ তার নিজের দেশের মানুষের হাতে, এবং সেখানেই নবাব নিহত হন। ব্রিটিশরা মির্জাফরকে সিংহাসনে বসায় নবাবের মৃত্যুর পর। আর এমনই এক বিশ্বাসঘাতক যে সেই ব্রিটিশদের সাথেও বিশ্বাসঘাতকতা করে। এই মির্জাফর ব্রিটিশদের সাথেও বিশ্বাসঘাতকতা করে। আর এই ফলে ব্রিটিশরা কি করে? নবাবের আসন থেকে তাকে সরিয়ে দেয়। আশা করছি মির্জাফরের যে চরিত্র সেটা সম্পর্কে তোমাদের এখন একটা ধারণা তৈরি হয়ে গেছে যে মানুষ কতটা বিশ্বাসঘাতক হতে পারে, কতটা বেঈমান হতে পারে জাতির সাথে। মির্জাফরকে যখন ইংরেজরা সিংহাসন থেকে নামিয়ে দিল, কারণ ও ইংরেজদের সাথেও বিশ্বাসঘাতকতা করলো, কারণ ওর তো রক্তেই মিশে আছে বিশ্বাসঘাতকতা। তো তখন কি হলো? সিংহাসন তো আর খালি থাকবে না বন্ধুরা। হ্যাঁ, সিংহাসন খালি থাকবে না। তখন মির্জাফরকে সরিয়ে দিয়ে তারা তার জামাতা, অর্থাৎ মীর কাসিমকে সিংহাসনে বসায়। তো মীর কাসিম মির্জাফরের থেকে কিছুটা জনপ্রিয় শাসক ছিল। মীর কাসিম 1760 সাল থেকে 1763 সাল পর্যন্ত এই নবাব ছিল। তিনি মির্জাফরের চেয়ে জনপ্রিয় ছিল কিছুটা। কিন্তু সেও চায়নি যে ইংরেজদের এই পরাধীনতা মেনে নিতে। তাই তিনিও চেয়েছিলেন এই ইংরেজদের বাংলা থেকে বিতাড়িত করতে। আর 1764 সালে বক্সারের যুদ্ধে তিনি ইংরেজদের বিরুদ্ধে, এজন্যই যে যাতে ইংরেজরা এদেশ থেকে চলে যায়, ইংরেজদের বিতাড়িত করা যায়, তখন তো অনেক যুদ্ধ বিগ্রহ হতো। তো 1764 সালে বক্সারের যুদ্ধে তিনি ইংরেজদের বিরুদ্ধে মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সাথে যোগ দেন। মীর কাসিম যুদ্ধে পরাজয় বরণ করেন এবং বাংলার কোম্পানির একচেটিয়া শাসনভার প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তারা প্রথমে মির্জাফরকে বসায়। মির্জাফর যখন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তখন তারা মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসায়। মীর কাসিম 1760 থেকে 1763 পর্যন্ত তার শাসন আমল ছিল। সে যদিও কিছুটা জনপ্রিয় ছিল, কিন্তু সে চেয়েছিল ইংরেজরা এই দেশ থেকে বিতাড়িত হোক। আর এই জন্যই সে 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর সেই যুদ্ধে মীর কাসিম পরাজয় বরণ করে। আর তার পরাজয়ের মধ্য দিয়ে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থায়ীভাবে তাদের শাসন কার্য প্রতিষ্ঠা করে এই বাংলায়। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাংলায় যে হাঁটু গেড়ে বসেছে, এই হাঁটু গেড়ে বসার মূল হোতাটা কে ছিল? কে সবকিছুর কলকাঠি নেড়েছে বা কে সবকিছু করেছে? একটু বলো বন্ধুরা। এক্স্যাক্টলি, লর্ড ক্লাইভ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য কোম্পানি থেকে ভারতের শাসনকারী প্রতিষ্ঠানে পরিণত করার পেছনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সে হচ্ছে রবার্ট ক্লাইভ, যাকে লর্ড ক্লাইভ বলা হয়। অর্থাৎ বাণিজ্য করার নাম করে এসে এই দেশকে শাসন করার মতো শাসনকারী প্রতিষ্ঠানে সে পরিণত করে ছেড়েছে, যার ছবি আমরা তোমাদেরকে প্রথম পাঠে দেখিয়েছিলাম। বক্সারের যুদ্ধের পর তিনি বাংলা, বিহার, উড়িষ্যার শাসন প্রতিষ্ঠা করেন। অর্থাৎ বক্সারের যুদ্ধে যখন মীর কাসিম পরাজয় বরণ করে তখন তিনি বাংলা, বিহার, উড়িষ্যার শাসন প্রতিষ্ঠা করেন। $30 মিলিয়ন মানুষ ক্লাইভের শাসনাধীন ছিল। তখন এই যে উপমহাদেশে 30 মিলিয়ন, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, 30 মিলিয়ন মানুষ এই ক্লাইভের শাসনাধীন ছিল এবং তাদের কাছ থেকে বছরে 4 মিলিয়ন পাউন্ড রাজস্ব আদায় করতেন।
30 মিলিয়ন মানুষকে সে শাসন করত এবং তাদের কাছ থেকে বছরে সে 4 মিলিয়ন পাউন্ড রাজস্ব আদায় করে নিয়ে যেত। কোথায়? হ্যাঁ, তাদের দেশে। তিনি ভারতের বেশ কিছু প্রশাসনিক ও সামরিক সংস্কার করেন। হ্যাঁ, তিনি এই কাজগুলো করেছেন, এর সাথে সাথে কিন্তু তিনি কিছু এই দেশের জন্যও করে গেছেন প্রশাসনিক দিক, অর্থাৎ শাসন ব্যবস্থার কিছু রদবদল করেছেন এবং কিছু সামরিক সংস্কার, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ বা অন্যান্য রক্ষার জন্য, দেশ রক্ষায় করণীয় কিছু বিষয় তিনি বেশ সংস্কার করে গেছেন, যা পরবর্তীতে আমাদের জন্য বেশ ভালো উপকারে এসেছে। এই লর্ড ক্লাইভকে 1767 সালে ভারত ত্যাগ করে, অর্থাৎ তাকে ভারত থেকে সরিয়ে নেওয়া হয় 1767 সালে। এই সব কিছুর মূল হোতাই ছিলেন এই লর্ড ক্লাইভ, যার হাত ধরেই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি শাসনকারী বাণিজ্যিক কোম্পানি থেকে শাসনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। বন্ধুরা, এই তিন বিশ্বাসঘাতকের সম্পর্কে আশা করি তোমাদের ধারণাটা স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমাদেরকে যে বিষয়টা নোট করতে বলেছিলাম, আশা করছি তোমরা এর ফাঁকে ফাঁকে সেই বিষয়টা নোট করে নিয়েছো। বাংলায় ব্রিটিশ শাসনের ভালো দিক এবং খারাপ দিক, কারণ আমরা জানি প্রত্যেকটা কাজেরই ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। তো তোমাদের ধারণার সাথে এবার একটু আমার ধারণাটা মিলিয়ে নেই। বন্ধুরা, একটু দেখো, আমরা আসলে ভাবি যে খারাপ দিক, সবই খারাপ হয়েছে ভারতীয় ইংরেজ শাসনের ফলে। তো যেহেতু আমাদের মধ্যে একটা খারাপ ধারণাটাই গেঁথে আছে, তো আমি খারাপ দিকটা সেজন্য পরে যাব। দেখি আগে ভালো কি কি হয়েছিল। ব্রিটিশ শাসনের ভালো দিকগুলো: নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষার উন্নতি হয়। বন্ধুরা, ব্রিটিশরা অর্থাৎ তারা কিন্তু আগে থেকে শিক্ষা দীক্ষা বা অন্যান্য দিক থেকে উন্নত ছিল, আর যে কারণে তারা যখন আমাদের দেশে শাসন করতে আসলো, তারা নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করলো, মানুষের শিক্ষার হার বাড়তে লাগলো, মানুষ শিক্ষা গ্রহণ করতে শুরু করলো, এবং ছাপাখানা, যেটা একটা সভ্যতার কিন্তু পরিবর্তন, ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষার উন্নতি হয়। সড়কপথ, রেলপথ উন্নয়ন ও টেলিগ্রাফ প্রচলনে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। টেলিগ্রাফ ছিল, এখন আমরা মুঠো ফোনে, এখন দেখো তোমরা ঘরে বসে, আমি ঝালকাঠি থেকে তোমাদের সাথে ক্লাস করছি মোবাইল ফোনের মাধ্যমে, তাই না বন্ধুরা? কিন্তু তখনকার দিনে কিন্তু এরকমের ছিল না। ছিল কি, আমরা 10 বছর আগেও কিন্তু এই জিনিসটা ভাবতে পারিনি, 5 বছর আগেও ভাবতে পারিনি যে ইন্টারনেটের এরকমের একটি জগৎ তৈরি হবে যেখানে আমরা সারা বিশ্ব হাতের মুঠোয় চলে আসবে। তো সেখানে সেই সময়কার, অর্থাৎ সেই ব্রিটিশ আমলে, তখন তো যোগাযোগ ব্যবস্থার আরো অনেক পিছনে ছিল। তো ব্রিটিশরা কি করলো? টেলিগ্রাফের প্রচলন করলো, সড়কপথ উন্নয়ন করলো, রেলপথ উন্নয়ন করলো, ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটলো। অবশ্যই এটা একটা দেশের জন্য এটা একটা বেশ উন্নতি, কারণ সড়কপথ যখন, যোগাযোগ ব্যবস্থা যখন উন্নতি ঘটে, তখন সে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এরপর কি করলো? শিক্ষা ও যোগাযোগের উন্নতির ফলে বাংলায় নবজাগরণ ঘটে ও জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে। হ্যাঁ, মানুষ যখন শিক্ষা লাভ করে সে অনেক বিষয় জানতে পারে, অনেক জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে তখন। আর যোগাযোগের যখন উন্নতি হয়, মানুষের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ যখন সহজতর হয়, তখন অবশ্যই মানুষের ভাবের আদান প্রদান ঘটে খুব দ্রুত, এবং তখন যে কোনো কিছুর প্রসারও খুব তাড়াতাড়ি ঘটে। তো তাতে কি হলো? ফলাফল হলো বাংলায় নবজাগরণ নিয়ে আমি আগামী পাঠে তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই এগুলো আমাদের জন্য ভালো দিক, কারণ তারাই স্থাপন, নতুন কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোর স্থাপন শুরু করে গেছে, তারা ছাপাখানার স্থাপনা শুরু করে গেছে, টেলিগ্রাফের প্রচলন করে গেছে, তারা আমাদের সড়কপথ, রেলপথের উন্নয়ন ঘটিয়ে গেছে। তো আর এসব কারণেই বাংলায় তখন মানুষের মধ্যে নবজাগরণের সৃষ্টি হয়েছে, আর সেই নবজাগরণের ফলেই কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আগামী পাঠে আরো তোমাদের সাথে আলোচনা করব। এখন আমরা আসি খারাপ দিকে। ভাগ করো, শাসন করো নীতির ফলে জাতি, ধর্ম, বর্ণ ও অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়। বন্ধুরা, একটা দেশে কি শুধু একটা জাতি বাস করে, এক ধর্মের মানুষ বাস করে, এক বর্ণের মানুষ বাস করে? নিশ্চয়ই না। একটা দেশে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন গোত্রের মানুষ বাস করে। বিভিন্ন মানুষের বৈশিষ্ট্য আলাদা, তাদের সংস্কৃতি আলাদা, কৃষ্টি কালচার আলাদা থাকে, কিন্তু তারা স্বাধীনভাবে একটা দেশে বাস করে।
আর এরা করলো কি, ভাগ করো শাসন করো। এই ভাগ করো শাসন করো নীতি নিয়েও আমি আগামী পাঠে তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করব। তারা এমন একটা নীতি করলো, নীতি প্রচলন করলো, যে সেই নীতির ফলে এই যে মানুষের মধ্যে বিশাল জাতি, বর্ণ, ধর্ম, অঞ্চল ভেদে এক বিশাল বিভেদ সৃষ্টি হলো। এখন দেখো, যদি আমাদের দেশের কথাই চিন্তা করো, আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা কিন্তু পাশাপাশি অবস্থান করছি, আমাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নাই, তাই না বন্ধুরা? কিন্তু যদি এরকমের বিভেদ থাকতো, তাহলে কিন্তু এই দেশে আমরা এত শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারতাম না। তো তারা এমন এক নীতি, ভাগ করো শাসন করো, এই নীতির ফলে কি হলো, এই যে মানুষের মধ্যে অঞ্চল ভেদে বিশাল এক বিভেদ সৃষ্টি হলো। সেটা নিয়ে আরো ডিটেলস আছে আমাদের, পরবর্তী পাঠে আমরা আলোচনা করব। কারিগররা বেকার হয়ে গেল, আর কৃষকরা গরিব হতে শুরু করলো, কারণ তাদের শোষণের ফলে। কারণ তাদের সে বছরে 4 মিলিয়ন পাউন্ড অর্থ নিয়ে নিচ্ছে। বাংলায় তখন এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। বন্ধুরা, তোমরা কি কেউ জানো সেই দুর্ভিক্ষটার নাম? ইতিহাসের পাতায় এটা এখন পর্যন্ত এরকমই দুর্ভিক্ষ আর ঘটেনি। ঠিক বলেছ, 76-এর মনান্তর, 1176 সালে, যেটা 76-এর মনান্তর নামে পরিচিত। এরকম দুর্ভিক্ষ আর কখনো এই বাংলায় দেখা যায়নি আজ পর্যন্ত। অল্প সংখ্যক জমিদার অধিক জমির মালিক হন এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়। যখন একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যখন তার বেশি অল্প কিছু মানুষের হাতে চলে যায়, তখন কি হয় বন্ধুরা? ঠিক বলেছ, বাকি বেশি সংখ্যাগরিষ্ঠ যারা থাকে তারা গরিব হয়ে পড়ে। হ্যাঁ, এই বাংলায়ও তাদের এমন এক নীতি চালু করলো, এমন এক আইন চালু করলো, যার ফলে কি হলো, সংখ্যাগরিষ্ঠ অল্প কিছু জমিদাররা, তখন তো অঞ্চল ভেদে জমিদারি ছিল, এলাকা ভিত্তিক জমিদার ছিল, তো তারা কিছু জমিদাররা অনেক সম্পদের মালিক হলো, অনেক জমির মালিক হলো, আর সংখ্যাগরিষ্ঠ মানুষজন গরিব হতে শুরু করলো, গরিব থেকে গরিব হয়ে গেল। আর তাদের সেই গরিবের ফলাফলে কিন্তু এই 76-এর মনান্তর, অর্থাৎ 1176 সালে সেই দুর্ভিক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। অবশ্যই তারা যে কাজটা করেছে সেটা আমাদের জন্য অবশ্যই তাদের শোষণ, নিপীড়নের, নির্যাতনের শিকার আমরা, যে কারণে অল্প সংখ্যক মানুষের হাতে ক্ষমতা চলে গেছে, বেশিরভাগ মানুষ গরিব হয়ে গেছে, কৃষকরা ভূমিহীন হয়ে গেছে, কারিগররা বেকার হয়ে গেছে, অঞ্চল ভেদে জাতিগতভাবে বৈষম্য সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে আভ্যন্তরীণভাবে, কিন্তু কিছু উন্নয়নও কিন্তু ঘটেছে। আশা করছি তোমাদের সাথে আমার এই তালিকার মিল আছে। ধন্যবাদ বন্ধুরা। আর আমরা এই সব ঘটনার এত কিছুর পিছনের যে মূল হোতা যারা, তাদের সম্পর্কেও জেনে নিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে এবং খুব মনোযোগ সহকারে তোমরা আমার প্রত্যেকটা কথা শুনেছো। আজকের আমরা যে আলোচনা করেছি, আলোচনাগুলো শুনেছো। তো এবার তো তাহলে একটু দেখতে হয় তোমরা কতটুকু মনোযোগী ছিলে, তাই না কি বন্ধুরা? হ্যাঁ, আমাদের দুটি বিষয় রয়ে গেছে, নবজাগরণ এবং ভাগ করা শাসন করা নীতি। এই দুটো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, কারণ এই দুটি টপিক যেহেতু আমাদের কাছে নতুন, এই দুটি নিয়ে আমরা আলাদাভাবেই আগামী ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কতটুকু আমার সাথে মনোযোগী ছিলে সেটা তো এখন আমাকে দেখতে হচ্ছে। তো সেজন্য আমি তোমাদের জন্য কিছু আজকে শূন্যস্থানের ব্যবস্থা রেখেছি। বন্ধুরা, কি মনে হচ্ছে কি খুব কঠিন কথা বলছে? আমি কি তোমাদের পড়ার জন্য খুব বেশি চাপ দিচ্ছি? না, পড়ার জন্য কখনোই আমি চাপ দেই না, বা পড়ার জন্য, কারণ আমরা গল্পের ছলে জেনে নেব আমাদের মূল বিষয়বস্তু, তাই না কি? আর সব সময় তো শুধু পড়া এত পড়লে তো মানে আর পড়ার প্রতি আমাদের অনীহা তৈরি হয়ে যাবে। এত পড়ে কি হবে? বেশি পড়ার দরকার নেই, শুধু আমাদের মূল বিষয়টা জানতে হবে। কাজ হচ্ছে মূল বিষয়টা জানা। আর আমরা যদি মূল বিষয়টা জানতে পারি, তাহলে এর
বিস্তারিত ব্যাখ্যা আমরা অবশ্যই করতে পারবো। তোমরা কি আমার সাথে একমত? অবশ্যই। ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তো আমি তোমাদের জন্য কয়েকটি শূন্যস্থানের ব্যবস্থা করেছি এবং কয়েকটি টোকেনও আমার হাতে আছে, তোমরা উত্তর দিবে, আমি সেগুলো ওখানে বসিয়ে দেব। প্রথম প্রশ্ন, মীর জাফর ছিলেন নবাব সিরাজউদ্দৌলার ড্যাশ সেনাপতি। তো এখানে দেখা যাচ্ছে রবার্ট ক্লাইভ, পাচার, এগুলো কি হবে বন্ধুরা? এরপরে 1770 সাল ব্যবসার জন্য, আর একটা আছে অধীনস্থ, এটা হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, মীর জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার অধীনস্থ সেনাপতি। এটা এখানে আটকে দেই। এই যে, হ্যাঁ, পরের প্রশ্ন, পরের শূন্যস্থান, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন কে হবে বলা? পাচার। তাহলে কোনটা হচ্ছে? এটা রবার্ট ক্লাইভ। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। ওকে মাই ডিয়ার, পরবর্তীতে আসে, প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনামলে প্রচুর অর্থ ও সম্পদ এদেশ থেকে ড্যাশ হয়ে যায়। এক্স্যাক্টলি, এই যে সঠিক উত্তর, পাচার হয়ে যায়। হ্যাঁ, তোমরা অনেক মনোযোগী ছিলে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। বাংলা ইংরেজদের আগমনের প্রধান উদ্দেশ্য ছিল কি বলো? কারেক্ট অ্যান্সার, ব্যবসার জন্য। ওরা ব্যবসার জন্য এসেছিল, কারণ ওরা ব্যবসার নামে ওরা ব্যবসা করবে এবং এই দেশের সম্পদ ওরা ওদের দেশে নিয়ে যাবে, ব্যবসার জন্য। 76-এর মনান্তর ইংরেজি ড্যাশ সালে হয়েছিল। বাংলা 1176 সাল, কিন্তু ইংরেজি কত সাল ছিল বন্ধুরা? এক্স্যাক্টলি 1770 সাল। ইংরেজি 1770 সাল। এটা হচ্ছে 76-এর মনান্তর, 1770 সাল। ওকে, তোমরা বেশ মনোযোগী ছিলে, এই জন্য অনেক 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 ধন্যবাদ মাই ডিয়ার। আমরা ব্রিটিশ শাসনের, অর্থাৎ শাসনের, তারা যে 200 বছর শাসন করেছে, সেই শাসনকালীন সময়ে কিছু বিষয় সম্পর্কে জানলাম। তাদের শাসনের ভালো দিক জানলাম, খারাপ দিক জানলাম, কিভাবে শাসনটা 200 বছরের শাসন আবার 100 বছর 100 বছর ভাগ হয়ে গিয়েছিল সেটা জেনেছিলাম। 100 বছর ছিল কোম্পানির শাসন, আর 100 বছর পরবর্তী সময়টা রানী, ব্রিটিশ রানী নিজ হাতে শাসন করেছে। আর এই সব কিছু মিলিয়ে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার মূলে যে 3 ব্যক্তি ছিল, অর্থাৎ মীর জাফর, মীর কাসেম এবং রবার্ট ক্লাইভ, তাদের সম্পর্কেও আমরা জেনে নিয়েছি। তো বন্ধুরা, আবার তো দেখা হবে আগামী বুধবারে। তো বাড়ির কাজ থাকতে হবে। এক্স্যাক্টলি, তো বাড়ির কাজটা দেখে নাও। 1757 থেকে 1857 সাল পর্যন্ত এদেশে এক ধরনের শাসন চলে। এই শাসন কি নামে পরিচিত ছিল? অর্থাৎ 1757 থেকে 1857 পর্যন্ত যে শাসনটা ছিল, আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম ভাগ ভাগ করে, তো একটু মনে করার চেষ্টা করো, তাহলেই পেয়ে যাবে যে এই যে শাসনটা ছিল, এই শাসনটা কি নামে পরিচিত ছিল। এই শাসনের প্রথম শাসনকর্তা কে ছিলেন? এই যে 1757 থেকে 1857 পর্যন্ত যে শাসন আমল ছিল, এই শাসনের প্রথম শাসনকর্তা কে ছিলেন? বাংলার শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশ শাসনের প্রভাব কি ছিল? 4টি বাক্যে লিখো। বাংলার শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশ শাসনের প্রভাব কি ছিল? 4টি বাক্যে লিখো। বন্ধুরা, আশা করছি তোমরা বাড়ির কাজটি তুলে নিয়েছো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায় তোমাদের জন্য। আশা করি প্রতিটি বাড়ির কাজ তোমরা খুব মনোযোগ সহকারে করবে এবং অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্সে বাড়ির কাজটি পাঠাবে। হ্যাঁ বন্ধুরা, আমি আবার তোমাদেরকে পুরো প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। 1757 থেকে 1857 সাল পর্যন্ত এদেশে এক ধরনের শাসন চলে। এই শাসন কি নামে পরিচিত ছিল? এই শাসনের প্রথম শাসনকর্তা কে ছিলেন?
বাংলার শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশ শাসনের প্রভাব কি ছিল? 4টি বাক্যে লেখো। আশা করছি বন্ধুরা তোমরা বাড়ির কাজটি তুলে নিয়েছো। ধন্যবাদ। অবশ্যই বাড়ির কাজটি তোমরা করে নেবে এবং ইনবক্সে আমাকে পাঠাবে। আর আজকের পাঠ্যাংশটুকু 16 পৃষ্ঠা ছিল আজকের আমাদের পাঠ্যাংশ। দেখে নিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ বন্ধুরা, আজকে যে আলোচনা করলাম আমি এবং যে বাড়ির কাজ দিলাম, তোমরা 16 পৃষ্ঠা এই পাঠ্যাংশটুকু বেশ ভালোভাবে দেখে নেবে এবং আজকের আলোচনার সাথে মিলিয়ে নেবে, কেমন? আর আমরা পরবর্তী পাঠে যে নতুন যে দুটো বিষয় আজকে আমাদের এসেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর অবশ্যই অবশ্যই বন্ধুরা বাড়ির কাজটি করে নেবে, বাড়ির কাজটি করে আমাকে ইনবক্সে পাঠাবে। আর যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাবে, আমি তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব। তো আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের লেখাপড়াকে কন্টিনিউ করো এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করো যাতে এই দুর্যোগ থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাই, আমরা খুব তাড়াতাড়ি ফিরে যাই আমাদের প্রিয় আঙ্গিনায়। ভালো থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।